আজকের গল্প আগাথা এক রহস্য পার্ট 2 অর্থাৎ অন্তিম পর্ব। তুষার পর্বত দিয়ে আবৃত এদেশের প্রবেশদ্বার রামধনু দিয়ে ঘেরা। কেউ খুঁজে পায় না এর প্রবেশদ্বার। আমি এখানে এলাম কি করে? আহত অবস্থায় তোমায় এখানে এনেছে এক মহান আত্মা, এই তুষার রাজ্যের এক অতন্দ্র প্রহরী, তোমার পিতা। বাবা, বাবা বেঁচে রয়েছে? কোথায় বাবা? আত্মা অবিনশ্বর, উনি রয়েছেন। তবে তোমায় এখানে আনার উদ্দেশ্য অন্য। পৃথিবী হিংসা আর লোভের নীল বিষে বিষাক্ত হয়ে গেছে। এই যুগের শেষ হবে যখন আমাদের এই আগাথার শেষ রাজা রুদ্রন জাঁপো পৃথিবী জয় করবে। কিন্তু এই মুহূর্তে যদি পৃথিবীর লোকেরা নিজেদের মধ্যে হিংসা, দলাদলি আর যুদ্ধে এভাবে মেতে থাকে, তবে পৃথিবী আগেই ধ্বংস হয়ে যাবে। কলিযুগের শেষ উপস্থিত। এই সৌরমণ্ডলের বাইরে অন্য সৌরমণ্ডলের পৃথিবীর থেকে অনেক উন্নত উপগ্রহে ছিল প্রাণীদের বসবাস। সব ধ্বংস হয়ে গেছে শুধু ক্ষমতার এই লোভে। পৃথিবীকে রক্ষা করার জন্য মানুষকে বোঝাতে হবে এই সমস্যার কথা। ত্রিশ অবাক হয়ে শুনছিল। আনমনে আপেলটায় একটা কামড় বসায়। এমন মিষ্টি ফল ও আগে খায়নি। সিকিমে এসে এক প্রাচীন বৌদ্ধ মঠ দর্শনে গিয়েছিল ও একবার বন্ধুদের সাথে। সেখানে এক অতি প্রাচীন বৌদ্ধ লামা হঠাৎ ওকে দেখে গড় হয়ে প্রণাম করে। পালি ভাষায় কী সব বলছিল। একটি অল্প বয়সী লামা ছুটে এসে বৃদ্ধকে টেনে নিয়ে যায় আর ত্রিশকে বলে কিছু মনে করতে না। কিন্তু আরও দুজন বয়স্ক লামা সেদিন দূর থেকে এই ঘটনা দেখে চমকে উঠেছিল। ও সামনে গেলে তারাও ওকে বারবার করে বলছিল সে নাকি তথাগত। লাচেনের বৌদ্ধ মঠের অধ্যক্ষ ওর নাম শুনে বলেছিলেন, তুমি তো বৌদ্ধের অংশ। মায়ের কাছে ত্রিশ গল্প শুনেছে। বিয়ের পর বাবা ছিলেন ধর্মশালায়। সে সময় মা গর্ভাবতীকে দেখে এক বৃদ্ধ লামা বলেছিলেন, ত্রিশঙ্কর রয়েছে তোমার ভেতর মা, ও বদল আনবে। সেই জন্য মা বাবা ওর নাম রেখেছিল ত্রিশঙ্কর। এমন ছেঁড়া ছেঁড়া আরও কথা মনে পড়ে হঠাৎ। আপেলটা পকেটে রাখে ও। বৃদ্ধ ওর কাঁধে হাত রাখেন, বলেন, কিছুই ভাবতে হবে না তোমায়, শুধু শান্তির বাণী ছড়িয়ে দাও যে যুদ্ধ নয়, শান্তি চাই। কিন্তু আজ যারা এলো সেই টোপকে এপারে আসছে, আমাদের জওয়ানদের যারা গুলি করছে, বর্ডারে যারা অশান্তি করছে, তারা যদি বাধা না দেওয়া হয়। জঙ্গলের পশুরাও এলাকা দখলের জন্য লড়াই করে। রাজায় রাজায় যুদ্ধ হয়। বাস্তুতন্ত্র ভেঙে পড়ে না তাতে। পশুরা খিদা পেলেই অন্য পশুকে আক্রমণ করে। কিন্তু শিক্ষিত মানুষ যা করছে তা লাভ ও হিংসার বলে বলিয়ান হয়ে করছে। তাতেই ক্ষতি হচ্ছে। রাজা প্রজাদের যুদ্ধে লেলিয়ে নিজে আরামে বসে মজা দেখছে। এই যে সমুদ্রতল থেকে প্রায় 20,000 ফুট ওপরে তুষার রাজ্যে ওরা নিজেদের সীমানা বাড়াতে ব্যস্ত, এতে কী লাভ? ওই অনুর্বর অঞ্চলটা কাউকে কিচ্ছু দিচ্ছে না, তবু জমির লোভ, ক্ষমতার লোভ। প্রকৃতির হাতে ছেড়ে দিয়েই দেখো না, হয়তো তুষার ঝড়েই ওরা শেষ হয়ে যাবে, হয়তো প্রবল ঠান্ডায় ওরা জমে যাবে। তোমরা রক্ষা করো দেশের জনগণকে, কিন্তু ভরসা রাখো প্রকৃতির ওপর।
ত্রিশঙ্কর অবাক হয়ে শোনে। বৃদ্ধ বলে চলেছেন, আগে মুনি ঋষিরা মন্ত্র বলে প্রকৃতিকে আয়ত্তে আনতে পেরেছিল, বৃষ্টি আনতে পারত যজ্ঞ করে, নদীপথ ঘুরিয়ে দিতে পারত, গঙ্গাকে মর্তে এনেছিল এক ঋষি শুধু তপস্যা করে, সমুদ্র বন্ধন করে পথ নির্মাণ থেকে সমুদ্র মধ্যে নগর স্থাপন সব সম্ভব ছিল। কিন্তু সেই ঐতিহ্য ভুলে তোমরা বিজ্ঞানের অপপ্রয়োগ করছো। কিন্তু আমি একা কি করতে পারবো? কে শুনবে আমার কথা? কেনই বা শুনবে? ত্রিশ প্রশ্ন করে। একা একটা মানুষ অনেককে বোঝাতে পারে। একটা মানুষ যিশু পেরেছিল ভালোবাসার প্লাবন আনতে। একটা মানুষ গুরু নানক, সেও পেরেছিল জাতিকে সংঘবদ্ধ করতে। এমন অনেক একটা মানুষের উদাহরণ রয়েছে। এই আগারথার জল বায়ু বিশুদ্ধ। দেখো, তোমার শরীরে কোনো ক্ষত নেই। এখানে চির বসন্ত। এখানে সবাই নির্ভীক, লোভ নেই কারোর মনে। তাই এই জায়গা স্বর্গের মতো। কারণ সবাই পবিত্র। মনের শুদ্ধতা প্রকৃতিকে শুদ্ধ করে। ছোট ছোট শিশুদের মধ্যে হিংসা আর লোভের বীজ বপন না করে অন্তরকে শুদ্ধ করলেই পৃথিবীটাও স্বর্গ হয়ে উঠবে। জিনো, তোমার অন্তর শুদ্ধ, পবিত্র, তাই তোমার জন্য আগারথার দরজা খুলে গেছিল। এবার তোমায় ফিরিয়ে দেব। তুমিই পারবে, পারতেই হবে। পৃথিবীর স্বার্থে, মানুষের স্বার্থে তুমি এগিয়ে চলো। বৃদ্ধ ওকে নিয়ে এক পাকদণ্ডী পথ বেয়ে মেঘের আড়ালে হারিয়ে যান। বেশ কিছুক্ষণ একটা গিরিখাতের ভেতর দিয়ে এসে একটা গুহায় প্রবেশ করে ওরা। বৃদ্ধ বলেন, এবার তুমি কালচক্র পার করে চলেছ। তুমি যদি আগারথার কথা বলো, লোকে বিশ্বাস করবে না, তোমায় পাগল বলবে। আবার কিছু লোভী মানব এই রাজ্যে প্রবেশ করতে চাইবে। তাই আগারথা থাকুক ঘন মেঘের আড়ালে। তুমি কতটা কি বলতে হবে জানো? আমাদের দ্বাররক্ষী তোমায় কালচক্রের ওপরে ছেড়ে আসবে। শেষ প্রশ্ন, আমার বাবা কি এই আগারতাতেই রয়েছে? একবার কি দেখা হবে? বৃদ্ধ স্মিত হেসে ডান হাতটা সামনে তোলে। বৃদ্ধের কথা মতো সামনের পাহাড়ের ফাটলের দিকে তাকাতেই ত্রিশ দেখতে পায় তার মিলিটারি পোশাকে বাবাকে। 17 বছরে এতটুকু বদলায়নি বেহাগ বসু। বাবা বলে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে ত্রিশঙ্কর। সেই চেনা গন্ধ, কিন্তু পাহাড়টা কেমন যেন কেঁপে ওঠে। বাবাকে আঁকড়ে ধরে ত্রিশ। পুরো পাহাড় টলছে। এক তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে যায়, মাথাটা ঝিমঝিম করে ওঠে। জ্ঞান ফিরতেই ত্রিশ দেখে সে মিলিটারি হাসপাতালে ভর্তি। বেশ কিছু উদ্বিগ্ন মুখ তাকে ঘিরে। একে একে সব মনে পড়ে ওর। তীব্র তুষার ঝড়ের ভেতর ওকে উদ্ধার করে স্কোয়াড্রন লিডার গিরিবাল ও তার 2 সঙ্গী। ওর পাঠানো ছবিগুলো দেখে গোয়েন্দারা বুঝতে পেরেছিল বিদেশি শত্রু এগিয়ে আসছে ধীরে ধীরে। কিন্তু ভারতীয় সৈন্যরা কিছু করার আগেই তুষার ঝড় ও গ্লেশিয়ারের ভাঙনে শত্রুপক্ষ নিশ্চিহ্ন হয়ে যায়। 2 দিন ধরে খুঁজে আজ ওকে উদ্ধার করেছেন গিরিবাল স্যার। ত্রিশ ভাবছিল বরফের রাজ্যে বিমান ভেঙে পড়ে সে বোধহয় একটা স্বপ্ন দেখছিল। কিন্তু এখনও যে তার সমগ্র চেতনা জুড়ে বাবার গন্ধ। একটু পরেই গিরিবাল স্যার এসেছিলেন দেখা করতে। উনি বললেন,
ও দারুণ কাজ করেছে। ওর পুরো টিম গর্বিত। হঠাৎ গিরিবাল স্যার পকেট থেকে একটা ব্যাজ বার করে ওর হাতে দিয়ে বলে, ওকে যখন পাওয়া গেছিল ওর হাতের মুঠোয় এই ব্যাজটা ছিল। ত্রিশ দেখে ব্যাজের গায়ে লেখা উইং কমান্ডার বি বসু। ব্যাজটা পকেটে রাখতে গিয়ে ওর হাত থেকে একটা আধ খাওয়া আপেলে চমকে ওঠে ত্রিশ। আগার্থা আছে। আগার্থা রয়েছে ওই ঘন মেঘের আড়ালে, কুয়াশা ঘেরা কালচক্রের ওধারে। ওর বাবা অবিনশ্বর হয়ে রয়েছেন সেখানে। ওকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এবার তা পালন করতে হবে ওকে। বাবার ব্যাজটা পকেটের ভেতর চেপে ও মনে মনে বলে, আমি পারবো, পারতেই হবে। এই পৃথিবীকে জঞ্জালমুক্ত করে স্বর্গ গড়ে তুলতে হবে। আগার্থার মতো সুন্দর হবে একদিন আমাদের এই চেনা পৃথিবী। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।